যতটা জোর নিয়ে সে প্রশ্নটা করেছিল, সেই প্রশ্নের উত্তর শুনে তার চেয়েও হাজার গুণ বেশি মিয়ে গেল। অনুজ্জ্বল স্বর যেন এবার হারিয়ে গেল। সর্বাঙ্গ কেঁপে উঠল থরথর করে, পড়ে যেতে নাই কানে ঠেকলো হাতের মুঠোয় থাকা মুঠোফোনটাও। ভাবি শুনছেন? ভাইয়ের বড় কোনো ক্ষতি হয়নি, হাইপার হবেন না প্লিজ। ভাই এই জন্যই জানাতে বারণ করেছে। শুনছেন ভাবি? অনু কাঁপা কাঁপা স্বরে জবাব দিল, জি। এটুকু বলতেও যে অনুর ঠিক কতটা কষ্ট হয়েছে সেটা শুধু সে জানে। একটু সময় নিয়ে ধাতস্থ হয়, নিজেকে সর্বোচ্চ সামলানোর চেষ্টা করে অনু। ফোনটা আরো শক্ত করে কানে ঠেকিয়ে অনু বলে, পুরোটা শেষ করুন ভাইয়া। উনি কেমন আছেন? ভাই ভালো আছে ভাবি, বেশি চিন্তা করবেন না। আর প্লিজ বাড়ির কাউকে জানাবেন না, ভাই মানা করেছে কাউকে বলতে। কোন হসপিটাল? নাম বলুন, আমি আসছি। ভাবি আসতে হবে না, ভাই রাগ। কোন হসপিটাল? মেহানকে বলতে না দি আবারও আগের মতো দৃঢ় স্বরে অনু প্রশ্ন করলো। একটুও তোয়াক্কা করলো না তাসফিকের দেওয়া নিষেধাজ্ঞা। মেহান চুপসে গেল। এখন ভাই সত্যি সত্যি রাগ করবে। তাকে বারবার নিষেধ করেছিল যেন সে না বলে, তবুও বলে দিয়েছে। আর এখন তো ভাবি আসবে বলেছে, এখন সে কি করবে? মিহান ভাই, ফুল ডিটেলস সহ নাম বলুন। মিহান অনুর গম্ভীর স্বরে খানিক দমে গেল, হড়বড়িয়ে বলল, প্রপার কেয়ার, 3rd ফ্লোর, কেবিন 103-এ। ভাবি সাবধানে আসবেন, কেউ না জানে মতো আর বাড়ির কাউকে। কলটা কেটে গেল। পুরো কথা আর শুনল না অনু। যতটা জানা জরুরি ততটা শুনে কল কেটে দিয়েছে। ফোনের দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেল মিহান। ভাবি তো দেখি ভাইয়ের চেয়েও ডেঞ্জারাস। কি গলার টোন রে বাপ! বিবি করতে করতে মিহান তাসফিকের কেবিনের দিকে ছুটল। আজ দুপুরের আগে একটা জনসভা ছিল। সেখানকার বিশেষ অতিথি ছিল সিটি কর্পোরেশন মেয়র তাসফিক ওয়াসিম। প্রথমে সভা বেশ ভালোই চলছিল। উপস্থিত একজন ব্যক্তিত্ব নিজের বক্তব্য রাখছিল জনসম্মুখে। পালাক্রমে তাসফিক গেল মাইক্রোফোনের সামনে। তখনই হুট করে একটা ককটেল বিস্ফোরণ ঘটল। উপস্থিত জনতা বিক্ষিপ্ত হয়ে এদিক ওদিক ছোটাছুটি শুরু করলো। মুহূর্তের মাঝে সুশৃঙ্খল পরিবেশের শুরু হলো ঘোর বিশৃঙ্খলা। এরপর ঘটল সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা। আবারও একদম হুট করে আচমকা একটা গুলি ছুঁয়ে গেল তাসফিকের বাম বাহু। একটুর জন্য তা বুকে লাগেনি। গার্ডদের তারে তাসফিক তখন নামতে যাচ্ছিল ডান দিকে সিঁড়ি দিয়ে স্টেজ হতে। আর একটু 1 ন্যানো সেকেন্ড লেট হলেই সেটা তাসফিকের বুকে গিয়ে লাগতো। আলোর রহমতে বেঁচে গেছে সে এবারের মতো। তখনও উত্তাল পরিস্থিতি। গার্ডার মিহানের সাহায্যে তাসফিক বাহুর উপর হাত চেপে ধরে তৎক্ষণাৎ নিরাপদ দূরত্বে সরে আসে। তারপর যায় হসপিটাল। নিজের ফোন অফ করে পই পই করে বলে দেয় এই খবর যাতে লিক না হয়, এমনকি তাসফিকের ফ্যামিলিও যাতে না জানে। তাসফিকের মন বলছে এটা শত্রুপক্ষের কাজ, লিক হলে তার আরো জল ঘোলা করবে। এরপর হসপিটালে গোপনীয়তার সহিত ট্রিটমেন্ট নেয়। এখন স্যালাইন চলছে। সময়টা বিকেল করিয়ে সন্ধ্যা নামার পথে। আজ সকালের পর থেকে তাসফিকের সাথে অনুর কথা হয়নি। ব্যস্ত থাকবে বলে অনু আর নিজ থেকে ফোন দেয়নি। কিন্তু এই বিষয়টা খুব করে ভাবালো তাকে, যে তাসফিকও কেন তাকে একবার ফোন করলো না। ব্যস্ত থাকলে অনু যাতে চিন্তিত না হয় তাই টেক্সট করে অন্তত জানিয়ে দেয়, তাও দেয়নি আজ। বেশ চিন্তিত ছিল, তার উপর ভীষণ অধৈর্য ছিল। আজ তাসফিকের বাড়ি ফেরার অপেক্ষায়। ভীষণ গুরুত্বপূর্ণ একটা খবর জানানো জরুরি, যেটা সে আজই কনফার্ম করেছে। সর্বপ্রথম নেতাকেই জানাবে। কোন সকাল থেকে উত্তেজনা চেপে আছে। সন্ধ্যা নামার আগে না পারতেই ফোন দেয়, কিন্তু তাসফিকের ফোন সুইচ অফ। বারবার চেষ্টার পরও যোগাযোগ হয় না। এই অবস্থায় অতিরিক্ত টেনশন তার জন্য ভীষণ ক্ষতিকর। নিজের হেলথের কথা চিন্তা করে টেনশন কমাতে ভাবে কিছু একটা করা জরুরি। বাড়ির সকলে তাসফিকের মামা বাড়িতে গেছে আজ সকালে। তারা তাসফিকের বের হবার পরপরই বেরিয়েছে। ওখানে একটা বিয়ের অনুষ্ঠান আছে, তাহিয়া আবরারের ভাইপোর বিয়ে। তাসফিকের জরুরি সভাটা থাকাই কেউ তাসফিক যেতে পারেনি। সে যায়নি বলে অনুও যায়নি। আজ রাতে তাদের একসাথে যাওয়ার কথা ছিল। একা একা বিরক্ত হয়ে টিভি খুলে বসে। আর তখনই রিমোট চেপে চ্যানেল পাল্টাতে একটা নিউজ চ্যানেলের ব্রেকিং নিউজ চোখে পড়ে আজকে জনসভার। যদিও তাসফিকের ব্যাপারে কিছুই জানা যায় না। আবারও বারে বারে তাসফিকের ফোনের ট্রাই করে, কিন্তু ফল শোনো। শেষে মিহানের কথা মনে পড়ে। বহু কষ্টে নাম্বারটা খুঁজে তার সাথে কথা বলে সবটা জানলো।
আধা ঘন্টার মাঝে অনু হাজির হয় তার নির্ধারিত গন্তব্যে। বোরকা পরে এসেছে, চোখ দুটো ছাড়া আপদমস্তক কালো বোরকা আর নিকাপে ঢাকা। আজকাল তাসফিকের কথায় বাইরে বের হলে এটাই পরা হয়। আজও তাই পড়েছে। কেবিনের কাছে গেলে মিহানদের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে হন্তদন্ত হয়ে সেদিকে ছুটে যায়। এদিকে মিহান সহ উপস্থিত বাকিরা অনুকে চিনতে পারে না। অনু দৌড়ে থামিয়ে হাঁপাতে হাঁপাতে শুধু উচ্চারণ করে, মিহান ভাই, আপনার ভাই, আমার নেতা। ছোটাছুটির কারণে নিঃশ্বাসের উপর নিঃশ্বাস আসছে। তার দরুন কথাটা জড়িয়ে আসছে। মিয়ান পরিস্থিতি বুঝে হাতের ইশারায় দেখিয়ে দেয় এবং বাকিদের ইশারা করে সে সহ সবাই সরে যায় ওখান থেকে। অনু আর দাঁড়ায় না, কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। তাসফিকের জ্ঞান আগে ফিরেছে। মিয়ান ভয়ে ভয়ে সবটাই জানিয়েছে। তাসফিক মিয়ানের চুপসে যাওয়া মুখ দেখে আর বকাবকি করেনি। গায়ে সেই জোরও নেই যেন, তাই নিশ্চুপে অপেক্ষা করছিল তার অনুর জন্য। অবশেষে অপেক্ষা ঘুচিয়ে এলো তার অনু। সবার চিনতে অসুবিধা হলো, তাসফিকের হয় না। ওই চোখ দুটো যে তার বড় চেনা, খুব করে চেনা, তাতে সে ডুবেছে। অনু মুখের নিকাবটা তুলে টলমলে চোখে আস্তে আস্তে এগিয়ে আসলো বেডের কাছে। এসে দাঁড়ালো চুপচাপ, না কিছু বলো আর না ছুঁয়ে দিল তাসফিককে, খালি চেয়ে রইল। তাসফিক ঠোঁট প্রসারিত করে বলল, আবারও মনের কোণে অভিমান জমেছে বুঝি আমার অভিমানিতার। এই সম্বোধনটা এমন আদরে কথাগুলো অনু এড়িয়ে যেতে পারে না। খালি ইচ্ছে করে শুনতে আর শুনতে। আর যদি নেতার কিছু হয়ে যেত তবে কি হতো? সে তো একা হয়ে যেত, ভীষণ একা হয়ে যেত। অনু নীরব হয়ে তখনও দাঁড়িয়ে রইল। তাসফিক মিনিট দুই পর্যবেক্ষণ করে তার ডান হাতে অনুর হাতটা ধরে হ্যাঁচকা টান দিল। নরবরে অনু নিজের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেল তাসফিকের বুকে। তাসফিক ডান হাতে যতটুকু পারে ততটুকু অনুকে আগলে নেয়। অনু এতক্ষণ ধৈর্যের পরীক্ষা দেওয়া অনু আর পারল না নিজেকে নিয়ন্ত্রণ করতে। তাসফিকের বুকে মাথা রাখতে হৃদস্পন্দন কানে যেতে ঝরঝরি কেঁদে দেয়, ঢেলে দেয় সবটা উজাড় করে তাসফিকের বুকে। যেন তাসফিককে এই আগলানোর অপেক্ষাতেই ছিল সে। শরীরে এত ব্যথা নেই, অনুকে বুকে নিয়ে তাসফিক যেন পুরোদমে সুস্থ। ঠোঁটে পরিতৃপ্তির হাসি, বুকে তার প্রণয়নী। তার বুকে অনুর এই নিজেকে উজাড় করার কান্নাটাও যেন খুব প্রশান্তির। এবার মুখ খুলে অনু কান্না মিশ্রিত কণ্ঠে থেমে থেমে বলে, আমাকে একবার জানালে কি হতো? এখনকার এই মুহূর্ত হয়তো পেতাম না। তাসফিকের এহেন কথা কানে যেতে অনু এবার অস্থির হলো খানিক। রাগ উঠল মাথা চাড়া দিয়ে। হাত মুঠি করে তাসফিকের বুকে কয়েকটা কিল বসাতে তাসফিক হাসতে হাসতে আহ বলে মুখ দিয়ে ব্যথা তো ধ্বনি বের করলো। অনু বুঝতে পারেনি তাসফিকে লেগে যাবে। অনুতপ্ত চোখে চেয়ে রইল, করুণ কণ্ঠে বলল, আমি সরি, বুঝতে পারিনি, প্লিজ সরি। বলতে বলতে আবার কেঁদে দেয়। তাসফিক অনুকে আরো নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে, লাগেনি তেমন, ঠিক আছে, ইটস ওকে না। আরে অনু, কেঁদো না প্লিজ। অনু তখনও কাঁদছে। তাসফিক ফিসফিসিয়ে বলল, জানো অনু, আজ একটা কথা খুব মনে পড়ছে। অনু নাক টানতে টানতে জিজ্ঞেস করলো, কোন কথা? মনে আছে সেই রাতের কথা, যে রাতে আমি তোমাকে প্রথম আমার ভালোবাসার কথা জানালাম? অনু তাসফিকের বুক থেকে মুখ না তুলে উপনিস মাথা নেড়ে সম্মতি দিল। তার মনে আছে। তাসফিক বলতে লাগলো, সেদিন তুমি বলেছিলে তুমি ভালোবাসতে জানো না। আমি প্রতি উত্তরে বলেছিলাম, ভালোবাসতে না জানা মানুষগুলোই দিন শেষে সবচেয়ে বেশি ভালোবাসতে জানে অনু। একদিন দেখবে তুমি আমার চাইতেও 1000 গুণ বেশি ভালোবাসবে। আজ বোধহয় সেই দিনটা এলো, তাই না বলো? অনু চুপ করে রইল। সে জানে না সে তাসফিকের মতো বা তার 1000 গুণ ভালোবাসতে জানে কিনা। শুধু এটা জানে সে ভালোবাসে তার নেতাকে, খুব খুব ভালোবাসে। যতটা ভালোবাসলে তাকে ব্যতীত নিজেকে অসম্পূর্ণ লাগে, তাকে ছাড়া নিজেকে নিঃস্ব, রিক্ত মনে হয়। অনু নীরব দেখে তাসফিক আর বলল না কিছু। চোখ বন্ধ করে অনুভব করতে লাগলো এই মিষ্টি আলিঙ্গন। সারাদিনের ক্লান্তি মাখা দিনের পর এটাই যে তার একমাত্র প্রশান্তি। খানিক বাদে অনু ফিসফিসে ডাকলো, নেতা, হুম। কেউ আসছে। কে আসছে দেখো, যেই আসুক না কেন আমি কিন্তু এখন ছাড়বো না তোমায়। অনু হতাশ হলো খানিক। যেটা বোঝাতে চাইল সেটা না বুঝে উল্টোটা বুঝেছে। এই কেউ সে কেউ নয়, খুব স্পেশাল কেউ।
তোমার আমার বন্ধন আরো দৃঢ় করতে কেউ আসছে। তাসফিক হয়তো ইঙ্গিতটা ধরতে পারল। এই প্রথম মনে হলো তার ভেতরটাই অদ্ভুত অস্থিরতা ছেয়ে গেছে। সুখ সুখ অস্থিরতা, পূর্ণতার অস্থিরতা। ভীষণ কাঁপা কাঁপা কণ্ঠে শুধালো, সত্যি সে আসছে? হুম আমাদের মাঝে আসছে? হুম তোমার আমার অংশ? হ্যাঁ। তাসফিক আর বলল না কিছুই। আর না অনু বলল। অনু খানিক উপলব্ধি করলো তাকে জড়িয়ে নেওয়া বাঁধনটা আরো জোরালো হয়েছে। টের পেল তাসফিকের দেহের হালকা কম্পন। কান পেতে শুনল প্রবল গতিতে বাড়তে থাকা তাসফিকের হৃদস্পন্দন। আজ রাত্রে কনসার্টটায় আই ওয়ান্ট ইউ টু গো উইথ মি ইফ ইউ। ফিয়া আলগোছে বিছানা থেকে নেমে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। মাথায় বিনুনিটা খুলতে খুলতে মিটমিটে হেসে বলল, বাট আমি গেলে আপনার মেয়ে ফ্যানরা হার্ট ব্রোকেন হয়ে যাবে না তো আবার? আমার এটা নিয়ে খুঁজে দিচ্ছ আমায়? বলে সে বিরস মুখে তাকিয়ে রইল। তার রাগ কিংবা বিরক্তি এই মেয়ের উপর একেবারেই আসে না। আর কনসাল্টে যেতে বলে মেয়েটা তাকে এভাবে খোঁচামেরি কথা বলে। একবার হয়েছে কি, সে ফিয়াকে তার একটা কনসাল্টে নিয়ে গিয়েছিল। কনসাল্টের মাঝে সে ফিয়াকে ডেডিকেট করে কিছু রোমান্টিক গান গায়। ফিয়াকে শায়রের ভালোবাসা হিসেবে, ওয়াইফ হিসেবে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। আর তখনই শুরু হয় কিছু মেয়ের অন্ধভক্তদের হাউকাও। তাদের নাকি হার্ট ব্রেক হয়েছে। এত তো মেয়ে ফ্যানদের রেখে দি গ্রেট শায়র মাহমুদ কিভাবে এত তাড়াতাড়ি বিয়ে করতে পারে? হাউ। তারপর তারা খুব একটা ফিয়াকে পাত্তা দেয়নি। তাদের দুঃখ বিলাস ও শায়রকে নিয়ে ব্যস্ত ছিল। প্রথম দিকে ফিয়া মুখে হাত চেপে হাসলো, শেষের দিকে ওদের ন্যাকামি দেখে রাগ উঠেছে। এত সেলিব্রিটি থাকতে তার জামাইটাকে কেন পেল রংঢং করতে? আর শায়রটাও কেমন, এত মেয়ে ফ্যান পেয়ে ফিয়াটাকে দেখলো না। সেই থেকে ফিয়া কনসাল্টে যাওয়ার কথা বলেই শায়রকে খোঁচা মেরে কথা বলে। খোঁচাচ্ছি না, যেটা সত্যি সেটাই বলছি। শায়র বিছানায় বসে পড়ল, পা দোলাতে দোলাতে ভোতা মুখে বলল, আচ্ছা যাও, আর কিছু বলবো না তোমায়। ফিয়া আয়নের শায়রের প্রতিচ্ছবির পানে চেয়ে মিটিমিটি হাসতে লাগলো। খানিক বাদে শায়র শুধালো, আচ্ছা লিসা কোথায়? সে বিকেল থেকে দেখিনি আর। আজ অফ ডে না আমার ভাইয়ের। লিজাকে আজ পাবেন বলে মনে হয়। এবার এই দুটোকে ধরে বিয়ে দিয়ে দেওয়া উচিত, তাই না বলে ফিহু? আর 5 মাসে তো, এরপর বাংলাদেশে গিয়ে না হয় দিয়ে দেবে। আচ্ছা থাকো, আমি ফ্রেশ হয়ে আসি। শায়র টাওয়াল নিয়ে একেবারে ওয়াশরুমে চলে গেল। ফিয়া জানে শায়রের এই ফ্রেশ মানে একেবারেই গোসল করা। প্রতিবার কনসাল্টে যাওয়ার আগে তাই করে। তাই ফিয়া জানা কথা সেটা। ঘড়িতে এখন সন্ধ্যা 7টা, রাত 10টার কনসাল্ট। যদিও হাতে এখনো অনেক সময়, তবুও শায়র এখন ফ্রেশ হতে গেল। ফিয়া তাই আর দেরি না করে কাবার্ড থেকে প্রয়োজনীয় কাপড় বের করতে গেল। কাবার্ড খুলে কাপড় বের করতে গিয়ে একটা প্যাকেট আর পায়ের কাছে পড়ল। ফিয়া কাপড়গুলো বিছানে রেখে প্যাকেটটা খুলো। আজ বিকেলে শায়র বেরিয়েছিল, তাকে বলেছিল জরুরি কাজ আছে। আর যখন ফিরল তখনই প্যাকেটটা শায়রের হাতে ছিল। কিন্তু শায়রের জন্য কপি করতে গিয়ে এটার কথা আর জিজ্ঞেস করতে মনে ছিল না। আর শায়রও এই বিষয়ে কিছু বলেনি তাকে। কৌতূহল দমাতে না পেরে সেটা খুলে দেখলো একটা অ্যাশ কালার নেটের শাড়ি আর ছোট জুয়েলারি বক্স, সাথে আছে দুটো চিরকুট, একটা মাঝারি সাইজের আর একটা ছোট। সেই চিরকুটটার ভাঁজ আগে খুললো। সেখানে লেখা কালো কালি লেখাগুলো বিড়বিড়ে আওড়ালো, A little gift for you, my queen. Thanks for coming into my life. Thanks for shining my life with your charm. I know, a little thanks is not enough for you, and also not enough for your immense love. But still, thank you so much, Fihu. In conclusion, want to tell you that, Fihu, I love you so much. পোটা পড়তে ফিয়ার অষ্টপুটে ফুটে উঠল হাসি রেখা। বুঝলো এই শাড়ি সহ সবকিছু তার জন্য আনা। আর এই চিরকুটটা সেই হিসেবে তাকে সবটা জানাতে লেখা। এই চিরকুটটা যদিও আগেরগুলো চেয়ে ব্যতিক্রমী, কারণ আগের সবগুলোই বাংলায় লেখা। এটাই শায়রের থেকে পাওয়া প্রথম চিরকুট, যেটা ইংরেজিতে লেখা। তবে কি ভীষণ মিষ্টি সেটা, একদম হৃদয়ে লাগার মতো। ফিয়া মাঝারি সাইজের চিরকুটটা খুলো। এটার ধরন আগেরটার মতন না, বরং এগুলো আগে থেকে বাংলাদেশে থাকতে শায়রের নিকট হতে পেয়েছিল, ঠিক সেগুলোর মতন। ফিয়া আজও সেই চিরকুটগুলো সযত্নে গুছিয়ে জমিয়ে রেখেছে তার কাছে। শুনছো ফিহু, তুমি জানো এই আমিটা দিনের পর দিন কি ভীষণ লোভী হয়ে যাচ্ছে। আমার কিসের লোভ জানো? তোমার আদরে ভালোবাসার লোভ ফিহু। এই কবছরও তুমি আমাকে কি ভীষণ ভালোবেসে গেছো। আমার চেয়েও আমায় ভীষণ ভালোবেসেছ। আর তাই আমিও খুব লোভী হয়ে গেছি।
তোমার ভালোবাসাগুলোকে 2 হাতের আঁচলে আঁকড়ে নিতে, তাদের লুফে নিতে। তোমার ভালোবাসার বিনিময়ে আমি কিন্তু বেশি কিছু দিতে পারবো না। আমার এক শায়র ভালোবাসা কি যথেষ্ট নয়? তুমি পোষাবে না? এতে দ্য গ্রেট শায়র মাহমুদ। পুরোটা পড়ে ফিয়ার বছর 4 আগের কথা মনে পড়ল। খানিক বিষণ্ণতাও ভর করলো। সে কি শায়রের এত ভালোবাসার যোগ্য? এই প্রশ্নটা যে খুব করে মনে উকি দেয়। শায়র এখনো বের হয়নি ওয়াশরুম থেকে। ফিয়া সবকিছু খাটের উপর রেখে বারান্দায় গেল। খানিক সময় কাটানো যাক নীরবে নিভৃতিতে। একটু অতীতে স্মৃতিচারণও হয়ে যাক। শায়র ফিয়ার কথা রেখেছিল। সত্যি তাকে একটা গ্র্যান্ড প্রপোজাল উপহার দিয়েছিল। তাকে কিছুদিনের মধ্যেই আবারও টেক্সট করেছিল দেখা করার জন্য। এরপর ফিয়াকে নিয়ে যায় একটা অ্যাপার্টমেন্টে, শায়র যেটা এদেশে কিছুদিন হলো কিনেছে। এই পুরো অ্যাপার্টমেন্টের সবচেয়ে বড় রুমটাই সে বিশাল লাইব্রেরি বানিয়েছে। সেটাই হাজার হাজার বইয়ের সমাবেশ, প্রেমের উপন্যাসের চড়াচড়ি। তাকে শুধু বই আর বই। ডোরের উপর ইটালিক ফন্টে লেখা ফিউর গল্প শায়র। ওই রুমের কিরিং ফিয়ার আঙ্গুলে পরিয়ে দিয়ে দি গ্রেট শায়র মাহমুদ আবারও ফিয়াকে প্রপোজ করেছিল। সেদিন ফিয়া যেন চমকের উপর চমক পেয়েছিল। কথা হারিয়ে গোল গোল চোখে শুধু চেয়েছিল। শায়র যখন রিংটা পরালো তখন তো কেঁদে ফেলেছিল। এরপর তাদের সেই সাক্ষাৎ এর মাসখানেকের মধ্যেই পারিবারিকভাবে মিসেস এলিসা রোজারিও দ্বারা বিয়ের প্রস্তাব দেয়। সবাই খুব অবাক, আবার বলা চলে ভীষণ খুশিও। যদিও দূর দেশে মেয়েকে পাঠাতে হবে ভেবে খানিক মন খারাপ করেছিল সবাই। কিন্তু শায়রের মতো ছেলেকে মেয়ের জামাই রূপে কে না চায়। তাই ফিয়ার বাড়ি থেকেও নেতিবাচক উত্তর আসেনি। যেন এবার কিঞ্চিত অবাক। সে তো শায়রকে রন্ধে রন্ধে চিনত, তবে এই বিষয়টা কিভাবে ধরতে পারল না। শায়রকে জিজ্ঞেস করাই শায়র শুধু হেসে ঠাট্টা করে এইটুকু বলেছিল, বলেছিলাম না শালা তোকেই বানাবো। বানালাম কিন্তু আমার শালা। কিঞ্চিত সময় নিয়ে ফের বলেছিল, বিশ্বাস করতে পারিস জায়ান, তোর বোনকে একটু কষ্ট রাখবো না, আমার বুকের মধ্যে রাখবো, যেন কষ্টরও ছুতেও না পারে। সেদিন কি যেন ছিল শায়রের কণ্ঠে। জান সেদিন শুধু অবাক হয়েছিল, হারিয়েছিল মুখের কথা, কিন্তু ভেতরটাই খুব স্বস্তিও পেয়েছিল। অন্যদিকে বিস্মিত ফিয়াও। সে ভাবেনি সবটা এত ইজিলি হয়ে যাবে। সবাই সম্মতি দিয়ে দিবে কোনো ঝামেলা ছাড়া। সবটাই পারিবারিকভাবে হয়ে যাবে। এরপর তাদের আকদ করা হলো। বিয়ে হবে ফিয়ার অনার্স শেষ হওয়ার পর। আকদের সময় ফিয়া 2য় বর্ষে। শায়র আবারও কানাডা ফেরত যায়। তবে তাদের লং ডিস্টেন্স রিলেশন, ফোনে প্রেম আলাপ। এরপর 2.5 বছরের মধ্যে অনার্সে পড়াশোনা শেষ করে ধুমধাম করে তাদের বিয়ে হয়। কিছু মাস শায়রের কেনা সেই অ্যাপার্টমেন্টে থেকে ফিয়াসহ পাড়ি জমায় কানাডা। এরপর সে শায়র, এলিসা আর এলিজাকে নিয়ে কানাডায় টরেন্টোতে একটা বিলাসবহুল অ্যাপার্টমেন্টে শুরু হয় তার আর শায়রের ছোট্ট সংসার। এখানে কানাডার একটা স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে সে মাস্টার্সে ভর্তি হয়েছে। এর মধ্যে কানাডায় আসায় প্রায় বছর গড়িয়েছে। আমূল পরিবর্তন ঘটেছে সবখানে। কিন্তু শায়র ওই মানুষটা কি নিখাতভাবে ওকে ভালোবেসে গেছে, সযত্নে জোড়া দিয়েছে তার ভাঙা হৃদয়টা। অথচ শায়রকে সে জীবনের প্রথম ভালোবাসার স্থান দিতে পারেনি। কিন্তু সে নিজেকে কথা দিয়েছে, সে শায়রকে নিজের শেষ ভালোবাসা হিসেবে আমৃত্যু ভালোবেসে যাবে। ফিও, কি ভাবছো? সে কখন থেকে রাখছে? আচম্বিত শায়রের কণ্ঠে সে ভাবনা থেকে বেরিয়ে এলো। চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়া অশ্রু মুছে সপ্তর্পণে তা আড়াল করে নিল। ঘাড় ঘুরিয়ে পিছু মুড়ে দেখে শায়র বারান্দার দরজা ঘেঁষে দাঁড়িয়ে। পরনের ট্রাউজার আর গলা পেয়েছে উন্মুক্ত বুকের ওপর ভেজা টাওয়াল। মাথা থেকে এখনো টপ টপ করে জল পড়ছে। শায়রকে দেখে পিয়া নিজের বিষণ্ণ মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, চুল ভালো করে মোছেননি কেন? দেখুন এখনো পানি পড়ছে। আসুন দেখি রুমে। ফিয়া নিজের শায়রের হাত ধরে টেনে আনলো। বিছানায় ওকে বসে নিজের চুলগুলো সযত্নে মুছে দিল। শায়র স্ফীত হেসে বলল, তুমি আছো বলে তো ভালোভাবে মুছি না। একটু পর বিছানায় তারানা প্যাকেট চিরকুট দেখে বলল, দেখেছো ওগুলো? ফিয়া নিজের কাজ করতে করতে জবাব দিল, ওগুলো পুরো রেডি হয়ে নাও। বললাম তো যাব না আমি। তোমায় নিয়ে লং ড্রাইভে যাবো। মানে? আর আপনার কনসার্ট? ফিয়ার কণ্ঠে বিস্ময়। শায়র হেসে জবাব দিল, কনসার্টও আছে, তবে সেটা আরো অনেক পরে। এর আগে তোমায় নিয়ে রাতের টরন্টোর অলিতে গলিতে ঘুরবো। ফিয়া কিছু বলল না। তোয়ালেটা মেলে দিয়ে এলো। রাতের
শহর দেখার তারও যে খুব শখ, তাই সুযোগটা লুফিয়ে নিতে মন চাইল। স্যার উঠে গায়ে টি শার্ট জড়াতে জড়াতে বলল, জানি তুমি যাবে, তাই উত্তর না দিলেও চলবে। আমি জানি আমার ফিউ রানী রাতের শহর ভ্রমণ করতে ঠিক কতটা ভালোবাসে। ফিয়া ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। স্যার এগিয়ে এসে ওর দুই গাল নিজের হাতের ভাঁজে নিয়ে মৃদু স্বরে শুধালো। চিরকুট গলে পড়েছ? ফিয়া উপর নিচ মাথা দুলালো। স্যার আরেকটু ঝুঁকে পড়ল। আজও ফিরতে উত্তর দেবে না? ফিয়ার গালে লাজে রঙা হলো। সে ছটফটিয়ে সরে গিয়ে দৌড়ে ঢুকে পড়ল ওয়াশরুমে। ধাম করে দরজাটা আটকে দিল। স্যার গলা উঁচিয়ে পড়ল। ফিহু, এটা কিন্তু ঠিক না, তুমি প্রতিবারই এমন করো। ফের একটুখানি দরজা খুলে পড়ল। আমি এমনই করব, ঠিক না হলেও দেখি কি করতে পারে। বলে আবারও ধাম করে দরজাটা লাগিয়ে দিল। স্যার বিরস মুখে দরজার পানি চেয়ে রইল। হুট করে মনে পড়ল ফিয়া কাপড় ছাড়া ওয়াশরুমে ঢুকেছে। একটু দুষ্টু হাসি দিয়ে এগিয়ে গেল ওয়াশরুমের দরজা পানে। সব দিক থেকে আজ ভাগ্য তার সাথে। আজ তার দিন, দি গ্রেট স্যার মাহমুদের দিন। সকাল সকাল আজ ভীষণ উত্তপ্ত খানভিলা। বাড়ির হিসেব আজ শুক্রবার, সকলের কর্মক্ষেত্রে আজ ছুটি থাকে। এখনও বাড়ির পুরুষেরা নিদ্রাকে বিদায় দেয়নি। শীতের হালকা আমেজে কম্বল মুড়ি দিয়ে সুখের নিদ্রায় মগ্ন। সিনিয়র খানরাও এখনও ঘুম থেকে ওঠেনি। শুক্রবারে অফিসে তারা দেরি করে যায়। যেহেতু বাড়ির ব্যবসা, তাই ছুটি নেওয়ার বা কাটানোর অবকাশ নেই। আজকে ছোটখাটো একটা হাঙ্গামা বেঁধেছে রুবিনার সাথে তার মেজো নাত বয়ের। যদিও গত বছরে এটা নিত্য ঘটনায় পরিণত হয়েছে, তাই কেউ খুব একটা পাত্তাও দেয়নি বিষয়টা। রুবিনা লিভিং রুমে সোফায় বসে রাগে কচকচ করছে। মেজো নাত বইয়ের কত সাহস তাকে কিনা বলে, বার্ধক্য হাঁটতে পারো না, আসে সব বিষয় নাক গলাতে। সে কি ফেলনা নাকি? সে এখনো এই বাড়ির কর্ত্রী। স্বামী বেঁচে নেই তো কি হয়েছে? সে যতদিন বেঁচে আছে সে এই বাড়ির সব বিষয়ে নাক গলাবে। প্রয়োজনে শুধু নাক না, হাত পাও গলিয়ে দিবে। দেখি কে কি বলে। মোহনা পেটের উপর হাত চেপে ধীরে ধীরে তার দাদুর পাশে এসে বসে। রুবিনা বেগম মোহনাকে দেখে চোখে মুখে রাগী ভাব সরিয়ে স্ফীত হাসে। বিনিময়ে মোহনাও হেসে রুবিনার কাজ ঘেঁষে বসে তার কাঁধে মাথা এলিয়ে দেয়। ক্লান্তি মাখা কণ্ঠে বলে, কি হয়েছে দাদু, সকাল সকাল এত হট টেম্পার কেন? রুবিনা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, সে তেমন কিছু না, কিন্তু তুই কষ্ট করে নামতে গেলি কেন? কিছু লাগলে মায়েদের ডাক দিতি। নীলাদ্দু দাদু ভাই দেখলে কিন্তু খুব রাগ করবে। মোহনা গাল ফুলিয়ে বলল, রাখো তো তোমার দাদু ভাইয়ের কথা। 3 বেলা নিয়ম করে আমার সাথে রাগ করা, আমাকে বকা দেয়া, শাসন করা, এসব তো তার নিত্যদিনের কাজ। তুমিই বলো, সারাদিন কি আর রুমে বসে থাকতে ভালো লাগে? তাও দোতলার ঘরে, তেমন কাউকে পাই না কথা বলার জন্য। আচ্ছা ঠিক আছে, বুঝেছি, কিন্তু আমার দাদু ভাই কি আর এমনি এমনি নেয়? তোকে ভালোবেসে বলেই তো এত যত্ন নেয়। আর যে আসছে তার জন্য হলেও তো একটু সাবধানে থাকা উচিত। এই যে এত সিঁড়ি বেয়ে নিচে নামলি, আল্লাহ না করুক যদি কিছু অঘটন ঘটে। যাও বুড়ি, আর বলবো না কিছু। নাতির নামে শুনতেই পারে না কিছু, একটা বললে 10টা শুনিয়ে দেয়, যেন নাতি তার ধোয়া তুলসী পাতা। রুবিনা কিছু বলল না, বরং হাসলেন মোহনার কথা শুনে। আর মোহনা মুখ ফুলিয়ে দাদুর কাঁধে মাথা ফেলে পড়ে রইল। আজকাল এই জিনিসটাও খুব কমন। একসময় দাদুকে খুব কম সহ্য করতে পারা মোহনার এখন দাদুর সাথে গলায় গলায় ভাব। আসলে দাদু অতটা রাগী দজ্জাল খিটখিটে নাই যতটা মোহনা মনে করত। খালি নাতির শোকে তখন এমন করত, কিন্তু এখন সব স্বাভাবিক। জান ভাইয়ের সাথে তার বিয়ের পর থেকে দাদুর সাথে তার সম্পর্কটা ভীষণ ভালো হয়ে যায়। আর এই ধারাই এখন চলমান। কেটে যাওয়া 4টি বসন্তে মানুষগুলোর জীবনে যেমন রং লেগেছে, তেমন পরিবর্তনও এসেছে খানভিলায়। আনাচে কানাচে এখন নতুনত্ব। সম্পর্কের সমীকরণ বদলের পাশাপাশি সেটাই ঠাঁই মিলেছে নতুন সদস্যদেরও। এইবারই মেজপুত্র পুলিশ ইন্সপেক্টর আরশাদ খান ফায়াজ তার তথাকথিত প্রেমিকাকে বিয়ে করেছে প্রায় 3.5 বছর আগে। পুলিশ কমিশনারের উগ্র মেয়ে রাহিতা রাহি তার স্বভাবের কারণে খানভিলার কাউকেই আপন করতে পারেনি। কাজে চেয়ে মুখ চলে বেশি। অষ্টরম্পা মেয়ের ছেলের খুশির কথা ভেবে বাকিরা কেউ কিছু না বলো রুবিনা খান ছেড়ে দেয় না এই আদরের দুলারিকে। তাই প্রায়শই সাপে নেউলের মতো লেগে যায় তাদের। এবারের সেজ পুত্র আরশাম খান ফারিস বর্তমানে কানাডায় ডাক্তারি পাশ করে ইন্টার্নশিপ সহ যাবতীয় সব
শেষ হয়েছে আরও 1 বছর আগে। বর্তমানে একজন নিউরোলজিস্ট। আরও বেটার এক্সপিরিয়েন্সের জন্য কানাডার একটা নামকরা হসপিটাল 1 বছরের একটা কোর্সে জয়েন হয়েছে আরও 7 মাস আগে। 5 মাস পর দেশে ফিরে তার জন্য বউ আনা হবে। যদিও ফারিসের নিজস্ব পছন্দ আছে। পরিবারকে জানিয়েছি ডাক্তারি পাশ করার পর 3 বছরের সম্পর্ক তাদের। সেই পছন্দের মানুষকে দেখে আপত্তি করেনি খানফিলার কেউ, কারণ পার্টি এই বাড়ির সেজ জামেই শায়র মাহমুদের একমাত্র ছোট বোন। মিষ্টিভাষী ওই আদুরে মেয়েটা অনেক আগে থেকে খানফিলার মানুষগুলোর পছন্দের লিস্টে আছে, তাই আপত্তি নেই কারোরই। মাহমুদ পরিবারেরও নেই। সবার সম্মতিতে 7 মাস আগে তাদের এঙ্গেজমেন্ট হয়েছে। এখন ফারিসের কোর্স শেষ হলে তাদের বিয়ে হবে। তারপর সর্বশেষ খানফিলার ছোট পুত্র অরিত্র খান মুহিত। সবার থেকে দূরে দূরে থাকা ছেলেটা এবার সত্যিই দূরে। লাস্ট ইয়ার এসএসসি পাশ করে কৃতিত্বের সহিত এখন স্কলারশিপ নিয়ে জাপান আছে বাকি পড়াশোনা শেষ করার জন্য। সবার জীবনে আমূল পরিবর্তন ঘটেছে। চড়াই উতরাই পার করে সবাই এখন সুখী। কেউ সফলতা ছুঁয়ে ফেলেছে, কেউ কেউ ছোঁয়ার অপেক্ষায়। সেই অপখানদের লিস্টে আছে এবার আমাদের আরিত্রিকা খান। মেডিকেল ফাইনাল ইয়ারে উঠেছে এবার। ইচ্ছে হলে পড়তে বসা মোহনা এখন পড়াশোনার প্রতি ভীষণ আগ্রহী। অবসরও কাটে এই পড়াশোনা নিয়ে। গত 8টি মাসে পড়াশোনার প্রতি ঝোঁক যেন আরও বেড়েছে। আর তার জায়ান ভাই একমাত্রই মানুষটার মাঝে কোনো পরিবর্তন আসেনি, যেমন ছিল তেমনই আছে। শুধু নীরবে নিভৃতিতে ভালোবেসে যাওয়া আর আড়ালে আবডালে যত্ন নেওয়ার পরিমাণটা চক্রবৃদ্ধির হারে বেড়েছে। সবার সামনে গম্ভীর মুখ থাকা জায়ান আজও নিজের খোলস ভেঙে প্রাণোচ্ছল হয় তার মোহনার সান্নিধ্যে এলে। এগুলো অপরিবর্তনীয় এবং আল্লাহর রহমতে আজীবন তেমনটাই থাকুক। ভালোবেসে ভালোবাসারা তাদের মাঝে এভাবে শত সহস্র বছর বেঁচে থাকুক। মায়ের সাহায্যে রুমে এসেছে মোহনা। ওকে কেউ এখন একা চলাফেরা করতে দেয় না খুব একটা। শীতে একা ওঠানোর মতো একদমই নয়। সর্বক্ষণ কেউ না কেউ থাকে সাথে। ঘড়ি কাটা 8টার ঘর পেরিয়েছে বহু আগে। সে আজকাল বেশিক্ষণ ঘুমিয়ে থাকতে পারে না, বলে চলে। রাতে ঘুম হয় না খুব একটা। সারাদিনে সময়ে অসময়ে ঘুমিয়ে তা একটু একটু করে পুষিয়ে দেয়। আগের ফিনফিনের শরীরে মোহনা এখন খুবই গোলগাল দেখতে হয়েছে। ভীষণ আদুরে গুলোমুলো দেখতে লাগে। গায়ের হলুদ ফর্সা রংটা আরো উজ্জ্বল হয়ে যেন আলোর দূরতি ছড়ায়। দেখলে যেন আদর আদর পায়। মোহনা কাউচে বসে রইল খানিক সময়। পরনে বেশ ঢিলাঢালা একটা সুতির গোল জামা, ওড়নাটাও বেশ বড় আর সুতি কাপড়ের। মাথায় ঘোমটাটা টেনে 8 মাসের উঁচু হয়ে থাকা পেটটা সহ কোমর অবধি পুরোটা ঢাকা যায়। ওখান থেকেই গলা উঁচিয়ে জায়ানের উদ্দেশ্যে হাঁক পারল কয়েকবার, কিন্তু তার মহাশয়ের সারা শব্দ নেই। বেঘুরে ঘুমাচ্ছে। এভাবে ঘুমোতে দেখলে ডাকতেও ইচ্ছে হয় না। যদিও কয়েক মাস আগে মোহনা হলে ঠিক শান্তির ঘুম হারাম করে দিত, কিন্তু এখন খুব মায়া হয়। তার সাথে সাথে রাত জাগে। মোহনার মাথায় হাত বুলিয়ে দেয় ক্ষণে ক্ষণে, কপালে চুলের ভাঁজে, সার মুখে স্পর্শ দেয়, পেটের উপরও তাই করে। মুখ ডুবিয়ে ফিসফিসে কথা বলে সে। কত কথা, এলোমেলো শব্দগুচ্ছ ঘন্টার পর ঘন্টা এভাবেই কাটিয়ে দেয়। মোহনা ঘুমিয়ে পড়লেও মাঝে মাঝে জেগে বসে থাকে, পাছে তার যদি কিছু দরকার পড়ে বা ওয়াশরুমে যাওয়া লাগে তাই। জায়ান নেহার সাথে অঘটনা ঘটার পর থেকেই এই ব্যাপারে বেশি কেয়ারফুল থাকছে। সেই সাথে বাড়ির সকলকেও পই পই করে বলে রেখেছে সবটা, যেন মোহনার ব্যাপারে কোনো হেলাফেলা না হয়। সবাই যেন চোখে চোখে রাখে। মাঝরাতে মোহনার খুব হাঁসফাঁস লাগছিল। জায়ানের ঘুম এমনিতেই হালকা। মনে একটু নড়াচড়াতে টের পেতেই সেও জেগে যায়। উঠে বুঝতে পারে তার মোহনার আবার অস্থির অস্থির লাগছে। এমন প্রায় হয়েছে বিগত মাসগুলোতে। জায়ান উঠে মোহনাকে পানি খাইয়ে এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে আলগার উপর বুকে নিয়ে কপালে ও চুলের ভাঁজে ছোট্ট ছোট্ট চুমুকে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। নানা রকম কথাবার্তা বলতে থাকে, যাতে মোহনার অস্থিরতা কাটে। যতক্ষণ না মোহনা ঘুমিয়ে যায় ততক্ষণ হাত বুলিয়ে দিতে থাকে। সেভাবেই সে জেগেছিল। ফজরে যখন মোহনার ঘুম ভাঙে তখনও জায়ান জেগে উঠে নামাজ আদায় করে একেবারে ঘুমিয়ে পড়ে। আর মোহনা খানিক রুমে আর বারান্দায় হাঁটাহাঁটি করে। তারপর নিচে চেঁচামেচি আওয়াজ শুনে লিভিং রুমে যায়। এবার এখন যখন রুমে এলো প্রায় 8:30 বাজে। সে আর ডাকলো না জায়ানকে, আবার চলো বারান্দায়। কাল সারা রাত ঝুম বৃষ্টি হয়েছে, ফজরের সময়ও ছিল।
এখন যদিও মেঘ আড়াল হয়ে সূর্যি মামা উকি দিয়েছে, সূর্যের কমলা রঙের রোদ্দুরে চারিদিক বর্ষণের পর এখন চকচক করছে। ভারী বর্ষণের পর যখন চারিদিকে মিঠে রোদ ওঠে, ভেজা পাতাগুলো চকচক করে আলোর ঝলকানিতে, তখন সবটা নিগুড়ভাবে অবলোকন করতে মোহনার খুব ভালো লাগে। বৃষ্টি পরবর্তী এই মুহূর্তটা তাই মোহনার খুব প্রিয়। আজও তাই হয়েছে। এক পশলা ঝুম বৃষ্টির পর মিঠে কমলা রঙের রোদ্দুর দুটি ছড়াচ্ছে সর্বত্র। মুগ্ধ নয়নে বিমুগ্ধ মোহনা সবটা তাড়িয়ে তাড়িয়ে দেখতে লাগলো। রেলিংয়ের উপর নিজে ভর ছিনে সেই কমলা রোদ্দুরের ছটা মোহনার পেলব কালো পড়ল। হলুদ মসৃণ ত্বকগুলো কি ভীষণ মায়াবী ঠেকলো। এভাবে কতটা সময় অতিবাহিত হলো তা ঘরে থাকা মোহনা টেরি পেল না। ঘোর কাটল তখন, যখন দুটো শক্ত হাতের বেষ্টনী অত্যন্ত কোমলভাবে আলতো করে তাকে আগলে নিল, জড়িয়ে নিল আলগোছে নিজের সাথে। চমকিত মোহনা আবার চমকালো যখন একটা থুতনি তার কাঁধের উপর ঠেকলো ভীষণ অধিকার নিয়ে। খুব ধীরে ধীরে যখন উষ্ণ নিঃশ্বাসগুলো মোহনার কাঁধে ফেলো, তখন মনে হলো তার সিদ্ধারা বেয়ে ঠান্ডা স্রোতে রূপান্তরিত হলো। ফুলো ফুলো গালগুলো আরক্ত হলো, লালিমাই ছিঁড়ে গেল। এই নিগুড় পবিত্র ছোঁয়াগুলো মোহনার খুব চেনা, খুবই, তবুও প্রতিবার যেন নতুনভাবে অনুভব করে, বারে বারে নতুনত্ব খুঁজে পায় তার মাঝে। অনুভব করা শিহরণগুলো অন্তত তাই বলে। একরাশ লজ্জারা নির্লজ্জভাবে ছুঁয়ে দেয় তাকে। আবেশে লজ্জাবতী পাতা নেই নুয়ে পড়ে সে। পেটের উপর হাতের চাপ খানিক দৃঢ় করে সদ্য ঘুম ভাঙ্গা কণ্ঠে জ্যান বলে, মানা করেছি না আমার আগে না উঠতে, তবুও আগে আগে উঠে যাস কেন? আমাকে ডাকা যায় না? হ্যাঁ। আড়ষ্ট মোহনা আরেকটু সেটে গেল জ্যানের বুকে। উষ্ণতা খুঁজতে গুজে রইল জ্যানের বুকে আদুরে বিড়াল ছানা নেই। জ্যান থুতনিটা আরেকটু কুচে দিয়ে ফিসফিসিয়ে বলল, খুব ভালো লাগে না অবাধ্য হতে? এবার নীরব মোহনা সরব হয়ে ক্ষীণ কণ্ঠে আওড়ালো, অনেক ভালো লাগে। শাস্তিগুলো ভালো লাগে? হুম হুম। আয় তবে এখন একটু দেই। বলে জ্যান মুখটা আরো গুজে নাক দিয়ে এলোমেলো ছুঁয়ে দিল। এমন এলোমেলো স্পর্শে মোহনা খিলখিল করে হেসে উঠল। জ্যান কণ্ঠ খাদে নামিয়ে আকুতি ভরা কণ্ঠে বলল, এভাবে হাসিস না মোহ, কিছু মিছু করে দিতে মন চায়, কিন্তু আমার বেবিটার জন্য নিয়ন্ত্রণে আছি। একবারও আসুক দেখিস, খেয়ে ফেলবো তোকে। মোহনা এবার আর প্রত্যুত্তর করল না। এভাবে বলে আর করা যায় নাকি? তার বুঝি লজ্জা লাগে না? জ্যান মোহনার আরেকটি কপালে ঠোঁট ছুঁয়ে পড়ল, দেখ কি ভীষণ সুন্দর না আজকের প্রকৃতিটা? হুম। তবে আমার মোহ চেয়ে বেশি নয়। এটুকু বলে একটু থেমে খানিক সময় বাদে জ্যান আবার বলল, বেশ কিছু বছর আগে এইভাবে যখন ওই বৃষ্টি ভেজা রোদ্দুরগুলো তোকে ছুঁয়ে গেছে, আমিও মনের অজান্তে ভীষণভাবে তোর সাথে জড়িয়ে গেছিলাম। একটু একটু করে তোর মায়ে জড়িয়েছিলাম। ঠিক এই বর্ষণের পর রৌদ্রময় আবহাওয়ায় বারে বারে আমি তোর প্রণয় ডোরে আটকে গেছি। এখনো দেখ তারা তোকে ছুঁয়ে আছে। বর্ষণ শেষে রৌদ্রময় প্রণয় হয়ে ধরা দিয়েছে। এই সময়গুলোতে তোকে আমি আরো আরো ভীষণ ভালোবেসেছি। আমার এই সময়টার চেয়ে এই সময়ে তুইটা আরো ভীষণ প্রিয়। ভীষণ আবেগতাড়িত কথাগুলো শুনে মোহনা খেয়ে হারালো, যেন হারালো মুখের বুলি। সেই পনই ডোরে যে মোহনাও একটু একটু জড়িয়েছে নিজেকে, মায়ের জড়িয়েছে ভীষণভাবে। সেও যে জায়নের মাঝি খুঁজে পেয়েছে বর্ষণ শেষে রৌদ্রময় পনই, তাদের রোদ্দুরে পনই। ভীষণ ভালোবাসি রে তোকে মোহ, আমার বেবির মাটাকে খুব ভালোবাসি। আমিও আমার বেবির বাবাকে খুব ভালোবাসি। তাদের এই মিষ্টি মধুর আলিঙ্গনে যেন পনইয়ের সুর বাজল। ঝুম বর্ষণের পর এই চকচকে কমলা রঙের রৌদ্র যেন তাতে ছন্দ মেলালো। বাতাসে গুনগুনিয়ে গেল কেউ, আমারও পরাণ যাহা চাই, তুমি তাই গো, আমারও পরাণ যাহা চাই।